ব্যাস, এবার কিন্তু ওপার বাংলার মৌলানা ইউনুস, মোহাম্মদ ইউনুস, তার কিন্তু খেলা শেষ হতে চলেছে। কেন এ কথা বলছি? যারা ওপার বাংলার মানুষরা আমার এই বক্তব্য শুনছেন, খুব মন দিয়ে বক্তব্য শুনবেন। আপনাদেরকে কিভাবে প্রতারিত করেছে মোহাম্মদ ইউনুস, সেই তথ্যটা যদি আপনারা নিরপেক্ষ হয়ে থাকেন তাহলে আমাদের পর্দায় কিন্তু সেই তথ্যগুলো শুনতে পাবেন। ডোনাল্ড ট্রাম্পের কার্যত বিষ নজরে পড়তে চলেছেন মোহাম্মদ ইউনুস এবং তার মেয়ে মনিকা ইউনুস, এবং এই দুজনের বিরুদ্ধেই তদন্ত কমিটি গঠন করতে চলেছেন নাকি ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। কেন না, বাইডেন প্রশাসন অর্থাৎ ডেমোক্র্যাট দল যখন ক্ষমতায় ছিল তখন নাকি বিভিন্ন ক্ষেত্রে অর্থনৈতিক কারচুপি করা হয়েছিল এবং মোহাম্মদ ইউনুস তার ভাগিদার ছিল, এমন তথ্য ট্রাম্পের কানে পৌঁছে গিয়েছে। আপনারা সকলেই জানেন, বিগত পর্বগুলোতে আপনাদের সামনে আমি বলেছিলাম যে মোহাম্মদ ইউনুসকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প কি চোখে দেখে তার প্রমাণ কয়েকটি লেখা পড়িয়ে আপনাদের সামনে তুলে ধরেছিলাম, যেখানে মোহাম্মদ ইউনুসকে একজন শুধুমাত্রই ঋণ দেওয়া একজন ব্যবসায়ী ছাড়া আর অন্য কোনোভাবেই অন্য কোনো চোখেই দেখতে চান না ডোনাল্ড ট্রাম্প। এবং ডোনাল্ড ট্রাম্পকে হারাতে মোহাম্মদ ইউনুস যে আর্থিক সাহায্যও করেছিলেন সেই তথ্য কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কানে রয়েছে। তাই এবার দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় বসার পরই তিনি নাকি একটা তদন্ত কমিটি বসাতে চলেছেন মোহাম্মদ ইউনুস, অর্থাৎ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান যিনি রয়েছেন তিনি এবং তার মেয়ে মনিকা ইউনুসের নামে একটা তদন্ত কমিটি বসতে চলেছে। এরপরে বুঝে দেখুন তার কি পরিণতি হতে চলেছে। আর আজকে সেই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো। যে সমস্ত মানুষ বাংলাদেশ থেকে দেখছেন, আপনাদের জন্য এই তথ্যটা অত্যন্ত প্রয়োজনীয় জেনে রাখাটা। এবং যদি আপনাদের এই পর্বটি পছন্দ হয় তাহলে আমাদের এই প্রচেষ্টাকে অনুপ্রাণিত করার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং একটি লাইক এবং একটি কমেন্টের মাধ্যমে কিন্তু আপনাদের সমর্থন জানাতে পারেন। যারা সাবস্ক্রাইব করেননি, দয়া করে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমাদের চ্যানেল এগিয়ে যাওয়ার জন্য অনেক কিছুই রসদ পাই আপনাদের কাছ থেকে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল এজিবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। আপনাদের প্রত্যেকবারের মতোই নিয়ম করে যেটা আমি করি, যে আমি যে সত্যি বলছি না মিথ্যে বলছি সেই তথ্যটা আপনাদের সামনে আমি প্রথমেই তুলে ধরার চেষ্টা করি প্রত্যেকবারের মতো। আজকেও আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা দেখতেই পাচ্ছেন, হিলারির সখ্যে বিপাকে ইউনুস ও তার কন্যার বিরুদ্ধে তদন্তের পথে ডোনাল্ড ট্রাম্প, এই তথ্যটাই আজকে আপনাদের সামনে দেব। কিন্তু তার আগে কয়েকটা কথা আপনাদের সামনে বলি। আপনাদের আমি বলেছিলাম যে মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে তিনি সুইজারল্যান্ড সফরে গিয়েছেন। তার ইতিমধ্যেই বাংলাদেশে ফিরে আসার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত তিনি বাংলাদেশে ফিরে আসেননি। অন্তত এই খবর রেকর্ড করা পর্যন্ত তিনি বাংলাদেশে ফিরে আসেননি। তিনি আদৌ ফিরে আসবেন কিনা তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল, সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরেছিলাম। তিনি নিজের মুখেই বলেছিলেন এবং তিনি বাংলাদেশি মানুষদের উদ্দেশ্যে বলেছিলেন, আমি যদি দেশে ফিরতে না পারি তাহলে আমাকে ক্ষমা করো এবং আমার সঙ্গী সাথী যারা রয়েছে তারাই নাকি দেশটা চালিয়ে দেবে, এমনটাই কিন্তু তিনি বক্তব্য বলেছিলেন। সেই বক্তব্যটা ছোট করে আপনাদের আরো একবার শোনাবো, কয়েক সেকেন্ডের বক্তব্য। তারপরেই আসবো মোহাম্মদ ইউনুস এবং তার কন্যার বিরুদ্ধে কেন ডোনাল্ড ট্রাম্প কিসের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করতে চলেছেন, সেই গুরুত্বপূর্ণ তথ্যটা আপনাদের দেব। কিন্তু তার আগে কয়েক সেকেন্ডের সেই বক্তব্য। Come back, please forgive me. My friends are there. They are brave friends. I'm a brave person too. Think for me. If I don't come back, please forgive me. শুনলেন বন্ধুরা, এই রকম যখন পরিস্থিতি, যখন মোহাম্মদ ইউনুস বাংলাদেশে ফিরবেন কি ফিরবেন না এই নিয়েই প্রশ্ন তুলছেন, আমরা নই, আমরা প্রশ্ন তোলার কেউ নই, বাংলাদেশের সাংবাদিকরা প্রশ্ন তুলছেন। সেই তথ্য আপনাদের সামনে গত পর্বে দেখিয়েছিলাম। যারা দেখেননি আমাদের চ্যানেল সার্চ করে দুদিন আগেকার পর্বটা দেখে নিতে পারেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, তার থেকেও বড় বিপদে পড়ে গেলেন মোহাম্মদ ইউনুস, এবং সেই কারণেই কি সম্ভবত তিনি গা ঢাকা দিতে চাইছেন? বাংলাদেশের দায়িত্ব কি তিনি আর নিতে চাইছেন নাকি এই কারণে? কেন? আপনাদের যেমনটা আপনাদের সামনে দেখালাম যে আমেরিকায় ক্ষমতার পালাবদলের পর চূড়ান্ত বেকায়দায় পড়তে চলেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস। তার বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তদন্ত শুরুর প্রস্তুতি নিচ্ছে বলে জানা গিয়েছে। শুধু তিনি একাই নয়, বাদ যাচ্ছেন না তার মেয়ে মনিকা ইউনুস পর্যন্ত। ইউনুসের বিরুদ্ধে অভিযোগ একাধিক, যার জন্য দায়ী ইউনুসের সঙ্গে হিলারি ক্লিন্টনের যে সখ্যতা সেটাই কিন্তু দায়ী। শুধু তাই নয়, হিলারি ক্লিন্টন যখন বিদেশ সচিব ছিলেন সেই সময় মোহাম্মদ ইউনুসকে অসাধু উপায়ে কয়েক লক্ষ ডলারের ঋণ দিয়েছিলেন বলে অভিযোগ। অর্থাৎ আমেরিকায় যখন বারাক ওবামা প্রেসিডেন্ট ছিলেন
ঠিক সেই সময় 2009 থেকে 2013 সাল পর্যন্ত আমেরিকার ফরেন সেক্রেটারি বা বিদেশ সচিব ছিলেন হিলারি ক্লিন্টন, এবং তার সঙ্গে মোহাম্মদ ইউনূসের একটা অত্যন্ত সখ্যতা ছিল। অভিযোগ হচ্ছে ঠিক ওই সময়ে যখন বিদেশ সচিব ছিলেন, নিজের পাওয়ারকে কাজে লাগিয়ে এবং ইউনূসের সঙ্গে যে বন্ধুত্ব, এই সম্পর্ককে কাজে লাগিয়ে অনৈতিক উপায়ে ইউনূস লক্ষ লক্ষ ডলারের ঋণ পেয়েছিলেন বলে মারাত্মক অভিযোগ। এবং শুধুমাত্রই নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূস নয়, এমনকি ডেমোক্র্যাট দলের সঙ্গে সখ্যতা ছিল তার মেয়ে মনিকা ইউনূসের পর্যন্ত। ডোনাল্ড ট্রাম্প যখন 2016 সালে প্রথমবার আমেরিকায় ক্ষমতায় এসেছিলেন, তখন মোহাম্মদ ইউনূস ট্রাম্পের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। তিনি বলেছিলেন যে এবার অন্ধকার যুগের সূচনা হয়েছিল, এবং সেটা মনে রেখেছিলেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প। এবং সে বছর অর্থাৎ 2016 সালে যখন আমেরিকাতে নির্বাচন হয়েছিল, আপনাদের মনে থাকবে যে সেই সময় দুজনে মুখোমুখি লড়াই করেছিলেন। একদিকে ডোনাল্ড ট্রাম্প, অপর দিকে ছিলেন কিন্তু হিলারি ক্লিন্টন। সেইবার হিলারি ক্লিন্টনকে হারিয়ে প্রথমবারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই সময় হিলারি ক্লিন্টনকে জেতাতে এবং ডোনাল্ড ট্রাম্পকে হারানোর জন্য মোহাম্মদ ইউনূস 3 লক্ষ মার্কিন ডলার তিনি ঘুষ দিয়েছিলেন হিলারি ক্লিন্টন ফাউন্ডেশনকে, যা ভারতীয় মুদ্রায় 2,60,00,000 টাকার কাছাকাছি। একবার ভেবে দেখুন, বাংলাদেশ নাকি গরিবের দেশ, এবং মোহাম্মদ ইউনূস তিনি অর্থনীতিতে নোবেল পেয়েছিলেন কারণ সেখানকার গরিবদের তিনি ছোট ছোট করে ঋণ দিতেন। যদিও শেখ হাসিনা বলতেন তিনি সুদখোর, যে সমস্ত ঋণগুলো গরিবদের দিতেন সেখান থেকে মোটা টাকা তিনি আদায় করতেন। এবং দেখুন, শেখ হাসিনার যে সে তথ্য যে ভুল ছিল না, সেটা আজকে প্রমাণ হচ্ছে যখন মোহাম্মদ ইউনূস, ভাবুন, তিনি নিজে বাংলাদেশের কোনো নির্বাচন নয়, আমেরিকার নির্বাচনে যাতে ডোনাল্ড ট্রাম্প হেরে যায় এবং হিলারি ক্লিন্টন জিতে যায়, সেজন্য 2,50,00,000 বা 60 লক্ষ টাকা তিনি দান করেছিলেন। আর এই তথ্যটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প খুব ভালোভাবেই জানেন। কেন না, যখন শেখ হাসিনার প্রতিনিধি দল 2016 সালে ডোনাল্ড ট্রাম্পের জেতার পর তার সঙ্গে দেখা করেছিলেন, তখন ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তোমাদের সেই মোহাম্মদ ইউনূস কোথায় গেল যে আমাকে হারাতে লক্ষ লক্ষ টাকা দান করেছিল। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প কিন্তু মোহাম্মদ ইউনূসকে খুব ভালো করে চেনেন। এছাড়াও কিন্তু আরো একটা ঘটনা রয়েছে যেটা আপনাদের সকলের জানা দরকার, বিশেষ করে বাংলাদেশি মানুষের। মার্কিন কংগ্রেসের বক্তব্য অনুযায়ী শেখ হাসিনার নেতৃত্বাধীন তৎকালীন আওয়ামী লীগের সরকার যাতে ইউনূসের বিরুদ্ধে কোনো রকমেরই ব্যবস্থা না নেয়, তার জন্য সরাসরি বাংলাদেশের প্রশাসনকে চাপ সৃষ্টি করেছিল হিলারি ক্লিন্টন, যখন তিনি আমেরিকার বিদেশ সচিব ছিলেন। এবং আপনারা সকলেই জানেন, বিশেষ করে বাংলাদেশের মানুষরা, যে পদ্মা ব্রিজ হচ্ছে বাংলাদেশের একটা গর্বের ব্রিজ, যেটা তাদের শক্তিশালী অর্থনীতির ওপর দাঁড়িয়ে রয়েছে। এবং এই পদ্মা ব্রিজকে তৈরি করার জন্য কিভাবে টাকার সংস্থান করেছিলেন তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেটা আর কেউ না জানুক, বাংলাদেশের মানুষরা খুব ভালো করেই জানেন। বিশ্ব ব্যাংকের কাছ থেকে ঋণ চাওয়ার চেষ্টা করেছিলেন শেখ হাসিনা, কিন্তু শেখ হাসিনা যাতে পদ্মা সেতু নির্মাণ করতে না পারে, যাতে বিশ্ব ব্যাংকের কাছ থেকে কোনো রকমের ঋণ না পান, সেই কারণেই মোহাম্মদ ইউনূস হিলারি ক্লিন্টনকে কাজে লাগিয়ে কিন্তু চাপ সৃষ্টি করেছিলেন। এবং সেই কারণেই শত চেষ্টা সত্ত্বেও কিন্তু বাংলাদেশ সেই সময় পদ্মা সেতু নির্মাণের জন্য একটা টাকাও বিশ্ব ব্যাংক থেকে পায়নি, এবং এর পেছনের নায়ক ছিলেন মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের মানুষরা একবার ভেবে দেখবেন যে আপনারা কাকে প্রধানমন্ত্রী হিসাবে মেনে নিচ্ছেন, সেই মানুষটি আপনাদের কতটা ভালো চায় সেটা আপনারা এই তথ্য দিয়েই বুঝে যাবেন যে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, তখন আপনাদের এই গর্বের পদ্মা ব্রিজটি যেন তৈরি করতে না পারে শেখ হাসিনা, তার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিলেন কিন্তু মোহাম্মদ ইউনূস। এবং সেই তথ্যটা রয়েছে ডোনাল্ড ট্রাম্পের। দেখুন, একটা কথা আপনাদের পরিষ্কারভাবে বোঝার সময় এসে গিয়েছে যে মোহাম্মদ ইউনূস কিন্তু ক্ষমতায় এসেছেন শুধুমাত্রই প্রতিশোধ স্পৃহা থেকে। বাংলাদেশের উন্নতি মোটেই তার লক্ষ্য নয়, তার কারণ তিনি বাংলাদেশে থাকতেই পছন্দ করেন না। তিনি সুযোগ পেলেই বিদেশে থাকেন এবং তার বাকি জীবনটা বিদেশে কাটাবেন, আমার নাম করে আপনারা নিজেদের খাতায় লিখে নিতে পারেন। প্রশ্ন হচ্ছে, তাহলে তিনি এই প্রধান উপদেষ্টার পদে দায়িত্বটা নিতে গেলেন কেন? তার একম এবং অদ্বিতীয় লক্ষ্য ছিল কি করে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা যায়, এবং শেখ হাসিনাকে আরো একবার বাংলাদেশে যদি ফিরিয়ে কোনোভাবে আনা যায়, তার উপর সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে যে ধরনের পানিশমেন্টের ব্যবস্থা করা হবে, তাতেই প্রতিশোধ স্পৃহার আনন্দ পেতেন কিন্তু এই মোহাম্মদ ইউনূস। সেই কারণেই কিন্তু তিনি এই উপদেষ্টা পদের দায়িত্বটা নিয়েছিলেন। আর আজকে দেখুন তিনি কি বিপদের মধ্যে পড়তে চলেছেন, এবং তার ভাগ্যটা এমনই যে বাইডেন প্রশাসন আমেরিকার নির্বাচনের পর ডেমোক্র্যাট দলকে সরে যেতে হয়েছে। ডোনাল্ড ট্রাম্প তার কত বড় পছন্দের ব্যক্তি এই মুহূর্তে ক্ষমতায় রয়েছেন সেটা তিনি ভালো করে জানেন,
এবং তিনি আসার পর থেকেই নাকি একটা তদন্ত কমিটি গঠন করার চেষ্টা করছেন, যেটি তিনি এবং তার মেয়ে মনিকা ইউনুসের বিরুদ্ধে যে সমস্ত আর্থিক তছরূপগুলো রয়েছে সেগুলো নিয়ে আমেরিকার প্রশাসন তদন্ত করে দেখতে চলেছে বলে এমনই কিন্তু সূত্রের খবর আসছে। এরপরে আপনারা বুঝে দেখুন যে আপনাদের কত ভালো করার জন্য আপনাদের দায়িত্ব নিয়েছে, নাকি নিজেদের প্রতিশোধ স্পৃহাকে বাঁচানোর জন্য দায়িত্ব নিয়েছে বাংলাদেশের মানুষরাই বিবেচনা করে দেখুন। একটা জিনিস আপনারা ভাববেন, আপনাদের মধ্যে অনেকেই ভেবেছিলেন যে মোহাম্মদ ইউনুসের যেহেতু পশ্চিমে একটা বড় গ্রহণযোগ্যতা রয়েছে, এবং এটা একেবারেই সঠিক যে শেখ হাসিনার তো সেভাবে পশ্চিমে তার গ্রহণযোগ্যতা ছিল না যতটা মোহাম্মদ ইউনুসের রয়েছে। সেই অর্থে বাংলাদেশের অনেকেই মনে করেছিলেন যে মোহাম্মদ ইউনুস যদি একেবারে প্রধানমন্ত্রীর চেয়ারে বসেন তাহলে বাংলাদেশের শিল্পের লাইন লেগে যাবে। কিন্তু আসল ঘটনা কি জানেন, যে বাংলাদেশে এই মুহূর্তে যা পরিস্থিতি, শেখ হাসিনার চলে যাবার পর মোহাম্মদ ইউনুস এমন একটা রাজত্ব কায়েম করেছেন যেখানে একটিও ইন্ডাস্ট্রি আসতে ভয় পাচ্ছেন, কেউ বিদেশি লগ্নি বাংলাদেশে আর করতে চাইছে না। এবং বাংলাদেশের মুদ্রাস্ফীতি এমন একটা জায়গায় চলে গিয়েছে যে কোনো দিন পাকিস্তানের মতো দেউলিয়া ঘোষণা করতে হতে পারে, এমন একটা জায়গায় তারা পৌঁছে গিয়েছে। এই অবস্থাতেও শুধুমাত্রই ভারত বিরোধী কার্যকলাপের জন্য কিন্তু ভারত থেকে কম দামে শস্য না কিনে ঘুর পথে কোটি কোটি টাকা খরচা করে অনেক বেশি দামে মানুষের কাঁধে বোঝা চাপিয়ে, আর্থিক বোঝা চাপিয়ে তারা অন্যান্য অনেক দূরের দেশ থেকে তারা পণ্য কেনার চেষ্টা করছেন। এতে ক্ষতিটা কার হচ্ছে? মোহাম্মদ ইউনুস তো ঘটিবাটি বেচে তিনি চলে যাবেন, তিনি এমনিও আদৌ বাংলাদেশে ফিরবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষরা আপনারা কোথায় যাবেন? আপনাদের ঘটিবাটি বিক্রি করলেও কিন্তু আপনারা ঋণ শোধ করতে পারবেন না, যে ঋণ মোহাম্মদ ইউনুস আপনাদের মাথার উপর রেখে যাচ্ছেন। সেই দিকটা কি একেবারে ভেবেছেন? নাকি শুধুমাত্র হিন্দুদের পেটালেই, হিন্দুদের মারলেই আপনাদের পেটটা ভরে যাবে? সেটা কিন্তু এবার আপনাদের ভাবার সময় এসে গিয়েছে। যদি এখনো না ভাবেন তাহলে আর কয়েকটা মাস অপেক্ষা করে বসুন। তাহলে যেভাবে পাকিস্তান ওই 600 টাকা কেজি আটা কিনছে কিংবা একটা ডিম কিনতে যাদের 300 টাকা খরচা করতে হচ্ছে, এই পরিস্থিতি খুব শীঘ্রই আপনাদেরও হতে চলেছে। তাই কি বলবেন বন্ধুরা? মোহাম্মদ ইউনুসের এই সাজাই কি প্রাপ্য ছিল? এমনটাই কি হওয়া উচিত ছিল মোহাম্মদ ইউনুসের সঙ্গে? আপনারা সকলেই কমেন্ট করে জানান এবং আমাদের সমর্থনের জন্য পর্বটিকে অবশ্যই একটি লাইক করবেন, এবং আপনারা সকলের সঙ্গে যদি শেয়ার করেন তাহলে আমাদের এই এফর্টটা, আমাদের এই কাজ করার পথ চলাটা অনেকটা সহজ হয়ে যায়। এনিওয়ে, এখনকার মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। গুড বাই।